সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টার অ্যানালিসিসের আরেকটি পর্বে। তো আজকে 22 নভেম্বর এবং শুক্রবার। আজকের নিউজের ফার্স্ট পেজে আমরা দেখতে পাচ্ছি প্রথম নিউজটি হচ্ছে দ্য ইলেকশন কমিশন নিয়ে। আমাদের জব পার্সপেক্টিভ থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার নাম AMM নাসির উদ্দিন। আমাদের নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন আরও 4জন কমিশনার, তবে আমাদেরকে মনে রাখতে হবে AMM নাসির উদ্দিন ওনার নামটি। উনি হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার। এরপর আমরা গতকাল সশস্ত্র বাহিনী দিবস ছিল, সেই বিষয়ক একটি নিউজ দেখতে পাচ্ছি। ওই দিবস উপলক্ষে গ্রেটিং এক্সচেঞ্জ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। ঢাকা ক্যান্টনমেন্টে আয়োজিত হয়, যে নিয়ে একটি আর্টিকেল। এটা এছাড়া আমাদের আরও আজকের ডেইলি স্টার আসলে খুব বেশি তথ্যবহুল যে তা না, যাই হোক যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আর একটা নিউজ দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর থেকে নো ওয়ান পেইং এনি টোলস সিন্স অগস্ট 5। 5 আগস্টের পর থেকে আসলে কোনো টোল তোলা হচ্ছে না, এই ব্যাপারে একটি নিউজ। এরপর আমরা এডিটোরিয়ালের দিকে চলে যাই, যেটি মূলত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি। আচ্ছা, এছাড়া আরেকটা নিউজ দেখতে পাচ্ছি এনসিটিভি নিয়ে, যে আমাদের টিচারদের বাংলাদেশ এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে টিচারদের ট্রেনিংয়ের ঘাটতি রয়েছে, সেই জন্য মূলত কিছু রিকমেন্ডেশন রয়েছে ট্রেনিংয়ের ব্যাপারে, এডুকেশন সিস্টেমের ব্যাপারে মূলত, যেমন টিচার ট্রেনিং বৃদ্ধি করতে হবে, গুণগত মান বৃদ্ধি করতে হবে। এছাড়া এক্সটেন্ডেড ইনস্ট্রাকশনাল টাইম, তারপর স্টোরি টেলিং টেকনিক, তারপর প্র্যাকটিক্যাল ক্লাসরুম অ্যাক্টিভিটিস, এইগুলো আসলে এডুকেশনকে আরও ইফেক্টিভ করার জন্য প্রয়োজন হবে, এই ব্যাপারে বলা হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি এডিটোরিয়ালের দিকে। এডিটোরিয়ালের কথা এই যে, আচ্ছা আরেকটা নিউজ মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, মব কিলিংস মার্ক শার্প রাইজ। এ পর্যন্ত এখানে 2015 থেকে 2024 সালের ডাটা দেখানো হচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2015 সালে 135 ছিল সংখ্যাটা মব কিলিং এর মৃত্যুর, যেটা 2024-এর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এসে দাঁড়িয়েছে 100-এ। এখন অবধি সেকেন্ড পজিশনে আছে, অনেক বেশি আসলে মব কিলিং হচ্ছে। এই ব্যাপারেই এই নিউজটা ছিল। এরপর আমরা ইন্টারন্যাশনাল সেকশনে চলে এসেছি। ইন্টারন্যাশনাল সেকশনে একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে COP29 নিয়ে। বাকু আজারবাইজানে এবারে COP29 হচ্ছে আমরা জানি, তো এটার ড্রাফট রিজেক্ট হয়েছে, খুব বেশি পজিটিভ নিউজ এখানে নেই। এরপর আমরা দেখি এখান থেকে কিছু ব্যাপার হয়তো আমরা শিখতে পারবো। যেমন একটি ফ্রেশ ড্রাফট হয়েছিল একটা প্যাক্টের, যেটা আসলে কেউই মেনে নেয়নি, বিশেষ করে উন্নত দেশগুলো। আমরা একটু পরে দেখতে পারি। The UN Climate Summit is scheduled to conclude today, but the latest draft deal released by host Azerbaijan was spurned by rich and poor countries alike. The main priority at COP29 is agreeing a new target to replace the 100 billion a year that rich nations placed for poorer ones to fight climate change. মেইন প্রায়োরিটি তাহলে কি ছিল? মেইন প্রায়োরিটি ছিল 100 বিলিয়ন, যেগুলো হচ্ছে রিচ নেশনগুলো, যারা মূলত এই ক্লাইমেট চেঞ্জের
জন্য দায়ী। তারা প্লেজ করেছিল 100 বিলিয়নের, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কার্যকরভাবে সেগুলো দরকারি যে নেশনগুলো তারা কতটুকু পেয়েছে সেটা আসলে আমরা সবাই জানি প্রশ্নবিদ্ধ। তো ডেভেলপিং কান্ট্রিগুলোর যে ব্লক তারা 1.3 ট্রিলিয়ন 2030-এর মধ্যে আসলে চাচ্ছে, আর ডেভেলপড নেশনের কাছ থেকে 500 বিলিয়ন চাওয়া হচ্ছে 2030 নাগাদ। যাই হোক, দেখা যাক কতটুকু কাজ হয়। আমরা আরেকটা অ্যালায়েন্সের কথা এখান থেকে জানতে পারি, AOSIS, যার ফুল ফর্ম হচ্ছে অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস। তাদের পক্ষ থেকে কনসার্ন রাইজ করা হয়েছে যেহেতু সি লেভেল রাইজ করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে AU আফ্রিকান গ্রুপ থেকে তারাও কনসার্ন আসলে রেজ করেছে। লাস্টের দিকে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, যেমন other major striking points including two contributes and how the money is raised and delivered were also left unresolved in the slimmed down 10-page document. Many nations also said the text failed to reflect the need to phase out coal, oil and gas, the main drivers of global warming. আসলে 10 পেজের যে ড্রাফট ডকুমেন্টটা করা হয়েছে এই COP29 সামিট থেকে, সেখানে আসলে স্পষ্টভাবে দেওয়া ছিল না যে এই টাকাটা আসলে কারা দিবে বা কোন সিস্টেমে আসলে এই টাকাটা যেই কান্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কাছে যাবে, এই ব্যাপারে আসলে প্রপার কোনো গাইডলাইন দেওয়া ছিল না, সেই জন্য এটাকে ফেল বলা হচ্ছে। তাছাড়া এটা আরেকটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে, যেমন কোল, অয়েল আর গ্যাস, এগুলো যেগুলো আসলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মূলত সবচেয়ে বেশি দায়ী, এগুলো কিভাবে ফেজ আউট করা হবে এই ব্যাপারেও আসলে কোনো সিদ্ধান্ত আসেনি। ওভারঅল বলা যায় যে আমরা আরেকটা ব্যর্থ সামিট পেয়েছি এবারও। ইসরায়েল স্ট্রাইক সাউথ বৈরুত। আমরা জানি বৈরুত হচ্ছে লেবাননের রাজধানী, তো ইসরায়েল আবার হামলা করেছে বৈরুতে। হিজবুল্লাহ বলছে যে তারাও ইসরায়েলি বেসে হামলা করেছে। এই যুদ্ধ হচ্ছে কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। যাই হোক, আমরা এডিটোরিয়ালে চলে এসেছি দ্য ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন নিয়ে। মাহফুজা নাম, যিনি ডেইলি স্টারের এডিটর এবং পাবলিশারও আমরা জানি। তো এখান থেকে আমরা কিছু অংশ নিতে পারি, যেমন উইন উইন পলিসি। ইন্ডিয়া এবং বাংলাদেশ রিলেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা হেজিমনিক রিলেশন চলে আসে, এটা থেকে বের হয়ে উইন উইন পলিসির কথা বলা হয়েছে, যেটা আসলে মিউচুয়াল রেসপেক্ট ইনশিওর করবে, আবার শেয়ার্ড প্রসপারিটি আর ডিপার আন্ডারস্ট্যান্ডিংকেও পারসিউ করবে, এরকম একটা ফরেন রিলেশনশিপ চাচ্ছেন। এই তো। আর ইন্ডিয়ার মিডিয়াতে আমাদের যে এই আপরাইজিং, জুলাই আপরাইজিংকে যেভাবে আসলে দেখানো হচ্ছে সেটার ব্যাপারে উনি শঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যে উনি বলেছেন যে ইন্ডিয়ান মিডিয়া এই গণ অভ্যুত্থানকে অনেকটা পাকিস্তানের ISI বা এটা চীনের মদতপুষ্ট বলে অনেক ক্ষেত্রে আসলে অভিহিত করছেন মিডিয়াগুলোতে, অথচ একবারও এটা বলা হচ্ছে না যে অ্যাটলিস্ট 700 ডেথস হয়েছে 5 আগস্টের মধ্যে, এটা কোথাও বলা হয়নি। বারবার স্ট্যাচু ভাঙার কথা বলছে, কিন্তু মানুষ যে আহত বা নিহত হয়েছে এই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি।
এগুলো বলা হয়েছে তাদের প্রপাগান্ডার কথা। এবং যদি রিলেশনশিপ ঠিক করতে হয় তাহলে সেটা হতে হবে পিপল বেসড রিলেশনশিপ। আর পিপল বেসড রিলেশনশিপ হতে গেলে তারা বলছে যে উইন উইন রিলেশনশিপ লাগবে, কান্ট্রি হেজিমনিক না। এরপর আমরা আরেকটা এডিটোরিয়াল দেখতে পাচ্ছি, উই নিড স্ট্রঙ্গার প্লেজেস ফ্রম COP29। এখানে বলা হচ্ছে যে 2024 সালে আসলে দেখা গেছে যে 2024 সাল সবচেয়ে গরম দিন, সবচেয়ে গরম মাস এবং সবচেয়ে গরম বছর হিসেবে হিস্ট্রিক্যাল যত রেকর্ড ছিল সব ব্রেক হয়ে গেছে। তো এটা একটা খুব ভয়াবহ বার্তা আমাদের জন্য, যে এখন কাজ আসলে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে কিন্তু কাজে রূপান্তরিত হচ্ছে না, ওইগুলো কাজে রূপান্তরিত করার সময় ওইখানে ফুড সিকিউরিটির ব্যাপারে বলা হয়েছে। এরপর ক্লাইমেট ইনডিউসড শর্টেজেস অফ প্রডিউস এগুলো নিয়ে বলা হয়েছে। এরপর গ্রিন হাউস গ্যাস নিয়ে বলা হয়েছে। এছাড়া এই ব্যাপারে আমরা ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন বা WMO একটা ডেটা, এটা আসলে বিভিন্ন এসে কিংবা বাংলাদেশের প্রেস বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বড় প্রশ্নের উত্তর আমরা কাজে লাগাতে পারবো। তাছাড়া অনেক সময় প্রিলিতেও চলে আসতে পারে, প্রিলিমিনারিতে, যেমন দ্য ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন or WMO has reported that the average global temperature crossed 1.5 degrees Celsius in January 2024। মানে জানুয়ারি 2024-এ আসলে আমাদের যে গড় বৈশ্বিক তাপমাত্রা সেটা 1.5 ডিগ্রিকেও ক্রস করে ফেলেছে। এটা আসলে খুবই দুশ্চিন্তার বিষয়। এর ফলে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোস্টাল এরিয়াগুলো আর হচ্ছে নর্থ সেন্ট্রাল যে রিভার বেসিন আছে এই এরিয়াটা, যার ফলে আমরা সাইক্লোন, সয়েল স্যালিনিটি, ফ্লাড, সয়েল এরোশন, ড্রাউট, হিট স্ট্রেস, এরপর ঠান্ডা সবকিছু বেড়ে যাওয়া লক্ষ্য করছি। এর ফলে অনেক অনেক মানুষ ডিসপ্লেসড হচ্ছে ক্লাইমেট এক্সট্রিমের জন্যে। এরপর স্লামের সংখ্যা বেড়ে যাচ্ছে শহরে। এর ফলে উইমেন, চিলড্রেন অ্যান্ড গার্লস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ইনসিকিউরিটি এবং ভায়োলেন্সের শিকার হচ্ছে বেশি। সেই জন্য আমাদের এই সমস্যাগুলো আসলে দূর করার জন্য প্রয়োজন হবে অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন প্ল্যান, প্রপার অ্যাডাপ্টেশন আর মিটিগেশন প্ল্যান, এডুকেট, গ্লোবাল ফাইন্যান্স, টেকনোলজিক্যাল ইনোভেশন ইত্যাদি। এই ছিল ওভারঅল। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল মনে হয়েছে আমার কাছে, যে ডেমোক্রেটিক কনস্টিটিউশনের জন্য 5টা রিফর্ম প্রপোজাল দেওয়া হয়েছে। এটা রিজন পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। এর মধ্যে জুডিশিয়ারি সিস্টেমকে সেপারেট সচিবালয়ের আন্ডারে নেওয়ার কথা বলা হয়েছে। আর্টিকেল 48 এর 3 বলা হয়েছে এটার উনি সংশোধন চাচ্ছেন। আর্টিকেল 116 এর সংশোধন চাচ্ছেন, যেহেতু প্রেসিডেন্ট ডিসিশন মেক করতে পারেন না PM এর অ্যাডভাইস ছাড়া, তো এটার কিছুটা সংশোধন চাচ্ছেন। এরপর ওনার রিকমেন্ডেশনে আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মেম্বার সংখ্যা বাড়ানো। এছাড়া আর্টিকেল 70 নিয়ে বলা আছে। আমরা জানি আর্টিকেল 70 নিয়ে অনেকদিন থেকেই কথা হচ্ছে। আর্টিকেল 7B নিয়েও, আর্টিকেল 7B এ যেখানে বলা হয়েছে যে সমস্ত পাওয়ার হচ্ছে জনগণের কাছে। আবার 7(2) গিয়ে বলা হচ্ছে যে এটা আর চেঞ্জ করা যাবে না। তো যিনি রাইটার উনি কোয়েশ্চেন করেছেন, ইফ দ্য পিপল আর সুপ্রিম হাউ ক্যান দে নট অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যাজ পার দেয়ার উইল। যেহেতু জনগণই সুপ্রিম, তাহলে তারা কেন কোনো কনস্টিটিউশন সংশোধন করতে পারবে না? এই দুইটার
মধ্যে কিছুটা প্রশ্ন থেকে যায়, যেটা এই রাইটার দৃষ্টিপাত করেছেন। এই ছিল মোটামুটি আজকের ডেইলি স্টার। আর এই পেপার থেকে যেসব নতুন ওয়ার্ড বা ফ্রেজ আমরা পেয়েছি, এগুলো কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, যারা ইচ্ছুক তারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।